পাহাড় আমরা কে না ভালোবাসি, তবে আপনারা কি জানেন আমাদের উত্তরবঙ্গে এমন এক পাহাড় আছে যার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হতে পারে এই পাহাড়ি ভূখণ্ড। আজকের এপিসোডে আমরা ঘুরে দেখব শিটং। যারা অফবিট জায়গা পছন্দ করেন তাদের সন্ধান দেব এমন এক হোমস্টের যার লোকেশন দেখলে অন্তত এক রাত্রি এখানে কাটানোর ইচ্ছা তো করবেই। খরচ কত, খাবার কিরকম এবং আশপাশে কি কি জায়গা ঘুরে দেখবেন সবকিছু জানাবো এই ভিডিওতে। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আমরা শিটং যাচ্ছি দার্জিলিং থেকে। গত দুরাত্রি আমরা সেখানেই ছিলাম। দার্জিলিং ভ্রমণের ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, ইন্টারেস্টেড থাকলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেব। এনজেপি বা শিলিগুড়ি থেকে শিটং পর্যন্ত রিজার্ভ গাড়ির ভাড়া পড়ে 3,500 থেকে 4,000 টাকা। আমরা আমাদের পরিচিত একটা গাড়ি রিজার্ভ করেছিলাম। আজকে শিটং যাওয়ার পথে কিছু জায়গা দেখে নেব এবং কাল বাকি জায়গাগুলি দেখে এনজেপি প্যাক করব। পিক আপ, ড্রপ এবং সাইট সিন নিয়ে আমাদের ভাড়া পড়েছিল 7,000 টাকা। ড্রাইভারের নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে আমাদের প্রথম পয়েন্ট হলো রডোডেনড্রন পার্ক। কাউন্টার থেকে টিকিট নিয়ে প্রবেশ করতে হয়। প্রবেশ মূল্য প্রতিজন 25 টাকা করে। এই পার্কটা তৈরি হয়ে খুব বেশি দিন হয়নি। এখানে ছোট ছোট রডোডেনড্রন গাছ লাগানো হয়েছে। এগুলো বড় হলে পার্কের শোভা আরও অনেকটাই বেড়ে যাবে। পার্কের সামনের দিকে এইরকম খোলা প্রান্তর, সামনে সুন্দর ভিউ পাওয়া যায়। তবে আজকে আকাশ মেঘলা বলে সেরকম কিছুই দেখা যাচ্ছে না। পার্কের মধ্যে হেঁটে বেড়ানোর জন্য এইরকম ট্রেল করা আছে, বসার জায়গাও করা আছে কয়েকটা। পার্কে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। আমাদের আজকে শিটং এর ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে এই রডোডেনড্রন পার্ক। আজকে অনেক ফগ আছে, তাই এখান থেকে ভিউ খুব একটা বেশি কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু পার্কটা সুন্দর। এটা অ্যাকচুয়ালি নতুন শুরু হয়েছে। এখানে ছোট ছোট রডোডেনড্রন গাছ সব লাগিয়েছে। এই গাছগুলো বড় হলে আর এখান থেকে ক্লিয়ার ভিউ থাকলে এটা দেখতে কিন্তু দারুণ লাগবে জায়গাটা। দেখুন এই সামনেটা পুরো ফাঁকা। একটাই আফসোস, ফগের জন্য সেরকম ভিউ পাওয়া যাচ্ছে না। এই দিকটায় কিছু কাছের পাহাড় দেখা যাচ্ছে শুধুমাত্র। আজকে আমাদের পরের পয়েন্ট হলো মংপু, যেখানে রবীন্দ্র মিউজিয়াম আছে। কুজ্ঝটি জাল যেই সরে গেল মংপুর, নীল শৈলের গায়ে দেখা দিল রংপুর। বহু কেলে জাদুকর খেলা বহুদিন তার, আর কোনো দায় নেই লেশ নেই চিন্তার। দূর বৎসর পানে ধ্যানে চাই যত দূর, দেখি লুকোচুরি খেলে মেঘ আর রোদ্দুর। নিচে রেখা দেখা দেয় ওই নদী তিস্তার, কঠোরের স্বপ্নেও মধুরের বিস্তার। হেনকালে একদিন বৈশাখী গ্রীষ্মে, টানা পাখা চলা সেই সেকালের বিশ্বে। রবি ঠাকুরের দেখা সেই দিন মাত্তর, আজিত বয়স তার কেবল 78। কবিতার নাম মংপুর পাহাড়ে, লেখক অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। মংপুর প্রধান আকর্ষণ হলো রবীন্দ্র মিউজিয়াম। শিটং বেড়াতে এলে এবং রবীন্দ্রপ্রেমী হয়ে থাকলে মিউজিয়ামটা অবশ্যই ঘুরে দেখবেন। বর্তমানে মংপুর রবীন্দ্র মিউজিয়াম একসময় ছিল সরকারি বাংলো। সেই সময় এই বাংলোতে থাকতেন মংপুর সিংকোনা ফ্যাক্টরির কুইনোলজিস্ট ডক্টর মনমোহন সেন ও তার স্ত্রী লেখিকা মৈত্রেয়ী দেবী। মৈত্রেয়ী দেবী ও তার স্বামীর আমন্ত্রণে 1938 সালে কবিগুরু প্রথম এই বাংলোতে আসেন। এখানের পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে 1940 সাল পর্যন্ত 4 বার রবীন্দ্রনাথ এই বাংলোতে আসেন। কবির 79তম জন্মদিন এখানেই পালিত হয়। এখানে বসে বেশ কিছু কবিতাও লিখেছিলেন তিনি, যার মধ্যে জন্মদিন, নবজাতক এবং মংপুর পাহাড়ে উল্লেখযোগ্য। কবি যখনই এসেছেন তখনই বেশ কিছুদিন করে কাটিয়ে গেছেন এই মংপুর পাহাড়ে। 1940 সালের এপ্রিল মাসে চতুর্থ এবং শেষবারের মতো কবি এখানে আসেন। সেই বছরই শরৎকালে আবারও আসবেন বলে কিছু জিনিসপত্রও রেখে যান কবি, তবে আর আসা হয়নি।
1941 সালের 22শে শ্রাবণ তিনি পরলোক গমন করেন। স্বয়ং রবীন্দ্রনাথ যেই পাহাড়ের প্রেমে পড়েছিলেন তা কতটা সুন্দর হবে ভেবে দেখুন। পাহাড়ে প্রেম আছে, প্রেমে শান্তি। ঘরে বসে সেটা অনুভব করা সম্ভব নয়। আপনি কবে বেরোচ্ছেন কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে। মংপুর পর আমাদের গন্তব্য যোগীঘাট। যোগীঘাটে আছে সুন্দর পাহাড়ি ল্যান্ডস্কেপ, আপন বেগে বয়ে চলা পাহাড়ি নদী এবং নদীর উপরে তৈরি আয়রন ব্রিজ। এটা যোগীঘাটের পুরনো কাঠের ব্রিজ। ব্রিজের ডান দিকে কিছুটা এগিয়ে নদীতে যাওয়ার রাস্তা আছে। এখানে কেউ স্টে করতে চাইলে বেশ কিছু হোমস্টেও আছে। হোমস্টের ডিটেল লাগলে কমেন্ট করে জানাবেন। আমাদের পরের পয়েন্ট হলো অহলদারা ভিউ পয়েন্ট, সম্ভবত শিটংয়ের সবচেয়ে সুন্দর স্থান। আর এখানেই আজ আমাদের রাত্রি যাপনের ঠিকানা সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। সামনে একদম খোলা প্রান্তর, 360 ডিগ্রি পাহাড়ের ভিউ, আর নিচে তিস্তা বয়ে চলেছে। আকাশ ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়। চা বাগানের মধ্যে দিয়ে কিছুটা সিঁড়ি নেমে হোমস্টেতে পৌঁছাতে হয়। পা বা হাঁটুর সমস্যা থাকলে সিঁড়ি নামতে একটু প্রবলেম হতে পারে, তবে মনের জোরে সবই সম্ভব। আমরা 4 জনের জন্য 2টি রুম বুক করেছিলাম। 4 বেডেড রুম, যথেষ্ট বড়। এই রুমের জানালা থেকে পাহাড়ের ভিউ আছে। ওয়াশরুম যথেষ্ট স্পেসিয়াস, গিজারেরও ব্যবস্থা আছে। এটা আমাদের সেকেন্ড রুম। অলমোস্ট ওই রুমটার মতোই। এখানে ফুডিং লজিং এর জন্য আমাদের খরচ হয়েছিল 1600 টাকা পার পারসন। 4 শেয়ারিং হলে চার্জ কিছুটা কম হতে পারে। লাঞ্চে আমাদের দেওয়া হয়েছিল ভাত, ডাল, মিক্স ভেজ স্যালাড, ডিমের কারি, ঝুড়ি আলু ভাজা এবং পাঁপড়। এই ডাল আর ঝুড়ি আলু ভাজা আমার খুবই পছন্দের। আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমাকে। লাঞ্চের প্রত্যেকটা আইটেমের টেস্ট বেশ ভালো ছিল। সাইট সিন করে হোমস্টেতে পৌঁছাতে বিকেল হয়ে গেছে, তাই আজ আর বাইরে না বেরিয়ে হোমস্টের চারপাশটাই একটু ঘুরে দেখেছিলাম। শিটংয়ে যেসব জায়গাগুলি দেখা বাকি রয়েছে সেগুলি কাল দেখে নেব। সন্ধ্যায় আমরা নিয়েছিলাম ব্ল্যাক টি এবং ভেজ পকোড়া। মিল্ক টি চাইলে তাও পেয়ে যাবেন। রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে আমাদের ডিনারের জন্য ডাকা হয়। ডিনারে ছিল রুটি, চিকেন কষা, আলু ভাজা এবং আচার। রুটির বদলে ভাতেরও অপশন আছে। খাবারের স্বাদ যথারীতি বেশ ভালো। পাহাড়ে মোটামুটি সব হোমস্টেতে এই একই রকমের মেনু থাকে।
পরের দিনের সকালটা মেঘলা হলেও বেশ ভালো লেগেছিল আমাদের। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার দেখা পেতাম ঠিকই, তবে চারিদিকে চা বাগানে ঘেরা এই স্থানে এই মেঘলা পরিবেশেরও একটা আলাদা সৌন্দর্য আছে। ভিডিওতে কতটা বুঝতে পারছেন জানি না, তবে এখান থেকে তিস্তাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আপনারা এই হোমস্টেতে এলে পূর্ণিমা দেখে প্ল্যান করতে পারেন, রাত্রে খুব ভালো ভিউ পাবেন। আমাদের হোমস্টেতে একটা প্রাইভেট ভিউ পয়েন্ট আছে, চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে ভিউ পয়েন্টে পৌঁছাতে হয়। এদিকে এনাদের নতুন রুম তৈরি হচ্ছে, এই রুমগুলো থেকে অসাধারণ ভিউ পাওয়া যাবে। আমরা একদিনের জন্য এখানে এসেছিলাম, তবে আপনারা এলে অবশ্যই 2 দিন প্ল্যান করবেন। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো শিটংয়ের বাকি জায়গাগুলো দেখতে। ব্রেকফাস্টে পুরি সবজি এবং ম্যাগি ছাড়াও ব্রেড অমলেটেরও অপশন আছে, তবে ব্রেকফাস্টে কি নেবেন সেটা আগের দিন অবশ্যই বলে দেবেন। কেউ চাইলে আমার মতো মুড়িও নিতে পারেন। হোমস্টে থেকে পার্কিং পর্যন্ত কিছুটা হেঁটে যেতে হয়, লাগেজ ক্যারি করার জন্য লোক আছে। আজ সকালে অনেকে অহলদারা ভিউ পয়েন্টে ঘুরতে এসেছেন। এখানেও একটা হোমস্টে আছে, কিন্তু এখানে ওটার মতো ভিউ নেই। এখানে দেখুন কত সিংকোনা গাছ। শিটং সিংকোনা চাষের জন্য বিখ্যাত, আর অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ এই শিটংয়ের। যারা অফবিট জায়গা ঘুরতে পছন্দ করেন 2 দিনের জন্য এই জায়গাটা রেকমেন্ডেড। হোমস্টে থেকে বেরিয়ে প্রথমে গিয়েছিলাম নামথিং পোখরি। লেকের বাইরের স্টলগুলিতে বিভিন্ন লোকাল জিনিসপত্র বিক্রি হচ্ছে। পোখরি শব্দের অর্থ জলাশয় হলেও আমরা যেই সময় গিয়েছিলাম তখন জল ছিল না। বর্ষা বা তার পরে এলে এখানে জল থাকবে। এই লেকে প্রচুর স্যালামেন্ডার দেখতে পাওয়া যায় এবং তাদের বাসস্থান হওয়ার কারণেই লেকে নামা সম্পূর্ণ নিষিদ্ধ। লেকের পাড়ে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে ওয়াকিং ট্রেল করা আছে। পাইনের জঙ্গলে কিছুক্ষণ ঘোরাঘুরির পর হঠাৎই কানে এলো মন্দিরের ঘন্টা। শব্দ লক্ষ্য করে কিছুটা পাহাড়ে উঠে যাওয়ার পর আমরা পেয়ে গিয়েছিলাম মহাদেবের এই মন্দিরটা। মন্দিরের মধ্যিখানে মহাদেব লিঙ্গরূপে বিরাজমান। বাম দিকে উপরে মহাদেব এবং গজাননের মূর্তি। আমাদের পরের পয়েন্ট হলো শিটংয়ের ওল্ড মনেস্ট্রি বা লেপচা মনেস্ট্রি।
এই মনেস্ট্রি প্রায় 250 বছরের পুরনো এবং তারও আগে এটা ছিল লেপচা রানী মহল। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমাতে এখানে 3 দিনের পুজো অনুষ্ঠিত হয়। মাটির তৈরি এই গুম্ফার ভিতর প্রাচীনত্বের ছাপ স্পষ্ট। জুতো খুলে প্রার্থনা কক্ষে প্রবেশ করা যায়। এখানে বসে কিছুটা সময় কাটালে মন শান্ত হতে বাধ্য। মনেস্ট্রির মধ্যে বেশ কিছু পুরনো পুঁথিপত্রও রয়েছে। প্রার্থনা কক্ষে প্রধান বড় মূর্তিটি হল গুরু রিংপোচের। লেপচা মনেস্ট্রির অপোজিটের রাস্তায় কিছুটা চড়াইয়ের পর সিটংয়ের সেলফি পয়েন্ট, অর্থাৎ আই লাভ সিটং। এখানে একই জায়গায় 2টি পয়েন্ট আছে। এখান থেকে লেপচা মনেস্ট্রিটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে একটা স্টল থেকে কিছু খাবার ট্রাই করে নিয়েছিলাম। টোটাল কটা নিচ্ছিস বল না। আমরা অর্ডার করেছিলাম ম্যাগি এবং চিকেন মোমো। সমগ্র হিমালয়ান রেঞ্জে এই দুটিই সম্ভবত ভারতবাসীর প্রিয় খাদ্য। বেশ ভালো খেতে ছিল ম্যাগি আর মোমো। আপনারা এখানে এলে এই স্টলটা থেকে খাবার ট্রাই করতে পারেন। এবারের মতো ভ্রমণ শেষ, বাড়ি ফেরার পালা। সেদিন রাত্রে এনজেপিতে কাটিয়ে পরের দিন শতাব্দী এক্সপ্রেসে আমরা বাড়ি ফিরেছিলাম। আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করুন। এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেল দ্য ফ্লপ এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করুন। আমি দ্য ফ্লপ এক্সপ্লোরার আরও একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে ফিরে আসছি পরের পর্বে।